শেষ পর্যন্ত তুই এই পোশাক পরতে বাধ্য হলি। আমি যা করছি সবই আমার স্বামীর জন্য করছি। বুকে হাত দিয়ে বলতো, তোর স্বামীকে দিয়ে একদিনের জন্য তুই সুখী হতে পেরেছিস? তোকে কি দিয়েছে? না দিয়েছে সুখ, না দিয়েছে শান্তি, না দিয়েছে স্ত্রীর মর্যাদা। চল, এখন এই মুহূর্তে তুই আমার সঙ্গে যাবি। চল। আরে ভাই, স্বামীর বাড়ি সাইরা আমি কোথাও যাবো না। কেন যাবি না? কিসের জন্য যাবি না? মরতে হয় স্বামীর বাড়িতেই মরবো। তুই মরে গেলে এই দুনিয়াতে আমার যে আর আপন বলতে কেউ থাকবে না রে। কে তোর আপন? আমি অসম্ভব। বুবু, খবরদার, ওই মুখে কখনো তুই আমার বুবু করে ডাকবি না। আজ যদি আমার মামুন বাচ্চা থাকতো তাহলে ও আমার কোনোদিন এত কষ্ট দিতে পারতো না। বুবু, বুবু রে। আমি এখন গিয়ে ফকির বাবারে কমো, সত্যি তুমি যদি আমার স্বামীর জেল থেকে ছাড়াই আনতে পারো তাহলে বিনিময়ে আমি আমার দেহ তোমার কাছে উজাড় করে দিব। না রে বুবু, না। তুই এ কথা বলে আমার ভেতরে জ্বলন্ত আগুনকে আর নাড়া দিস নে বুবু, নাড়া দিস নে। আগামীকালে তোর স্বামীকে আমি জামিনে বের করি। রিনা ধর্ষণ মামলার আসামি নাদের খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ না থাকাতে, তাছাড়া তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তারের মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় অত্র মামলার আসামি নাদের খানকে বেকসুর খালাস দেয়া হলো। অবজেকশন, ইওর অনার। মহামান্য আদালত, এই মামলার ঘোষিত রায় বাতিল করে পুনরায় বিচার কার্য জেরা করার আমাকে সুযোগ দিন। কে আপনি? বিজ্ঞ আদালত, আপনি হয়তো নিশ্চয় জেনেছেন সম্প্রতি বাংলাদেশের একজন ছাত্র বিলেতের বার অ্যাট ল পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এদেশের সুনাম এবং গৌরব বৃদ্ধি করেছে। আপনি তাহলে ব্যারিস্টার মামুন? ইয়ার্ড, মামলাটি খুবই স্পর্শকাতর। মিলার্ড, আমাকে বাদীপক্ষের আইনজীবী নিয়োগের অনুমতি দিলে বাস্তব সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে। অবজেকশন, ইওর অনার। যে আদালতে মামলার রায় একবার ঘোষিত হয়, ওই একই আদালতে পুনরায় ওই মামলার বিচার কার্য হতে পারে না। বিজ্ঞ আদালত, আমি একটি পিটিশন মামলা পেশ করছি। কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। পিটিশন মামলা গ্রহণ করা হলো। থ্যাঙ্কস মিলর্ড। অবজেকশন, ইওর অনার। আপনার আদালতে আইনসম্মতভাবে পুনরায় মামলা নেওয়ার কোনো বিধান নেই। সিনিয়র অ্যাডভোকেট সাদেক আলী খান না দেখে না জেনে কোনো কথা বলবেন না। আদালত যে পিটিশন মামলা গ্রহণ করেছে তা বিধিসম্মত কিনা দেখে নিন। বলুন, বিধিসম্মত হয়েছে কিনা? হ্যাঁ, বিধিসম্মত। মিলর্ড, বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম জিজ্ঞাসা করছি। জয়দেবপুর থেকে গাড়িতে আসছি বাবার সাথে। আমি আপনার বাবার কথা জিজ্ঞেস করিনি। বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পড়ি, কলেজের নাম আদর্শ কলেজ। অর্ডার, অর্ডার। এটা কোনো খেলার মাঠ নয়, আদালত। মিস রিনা, আপনাকে যা প্রশ্ন করছি তার উত্তর দিন। আমার সাথে পরিচয়পত্র আছে, দেখবেন। ব্যারিস্টার মামুন, আপনি যা প্রশ্ন করছেন উনি বোধহয় তা শুনতে পাচ্ছেন না। ইয়েস, ইয়েস, ইয়েস মিলর্ড, আমি আদালতকে এটাই বোঝাতে চেয়েছি। এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন খুলে বলবেন কি? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বোঝাতে চাইছেন
তার বাদী শর্ট অফ হিয়ারিং, অর্থাৎ কানে খাটো। ইয়েস মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, ধন্যবাদ আপনাকে। ইউ আর মিস্টার সাদেক আলী খান, সিনিয়র অ্যাডভোকেট অফ দিস আদালত। বিজ্ঞ আদালত, বাদীকে আমার আর কোনো কিছুই জিজ্ঞাসা করার নেই। ওকে। মাননীয় আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি রিনা ধর্ষণ মামলার তদন্তকারী দারোগা এবং ডাক্তারকে সাক্ষী হিসাবে কিছু জিজ্ঞাসা করতে। উভয়ই আদালতে উপস্থিত আছেন। মাননীয় আদালত, ওই মামলার সাথে এই মামলা রিলেটেড নয়, সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি না দেওয়ার জন্য আবেদন করছি। আবেদন মঞ্জুর না করে আদালত উভয়কে সাক্ষী প্রদান করার জন্য আদেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলর্ড। আপনারা উভয়ই নিজ নিজ পেশায় নিশ্চয় বিজ্ঞ। ইয়েস। রিনা ধর্ষণ মামলার তদন্ত স্বার্থে মামলার বাদী মিস রিনাকে প্রশ্ন করে তার দেয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত করেছেন। অবশ্যই। আপনারা দুজন এখন আসতে পারেন। থ্যাংক ইউ। মিলর্ড, আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হলাম যে এই মামলার বাদী মিস রিনা কানে শুনতে পান না, অথচ তদন্ত কর্মকর্তা ও ডাক্তার জানালেন রিনাকে জিজ্ঞাসা করে তার দেয়া তথ্য অনুযায়ী তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তাহলে কি তদন্ত রিপোর্টের তথ্য সঠিক ছিল না? ইয়েস মিলর্ড, ঠিক তাই। তদন্ত করতে গিয়ে যা জানতে চেয়েছেন সঠিক উত্তর পাননি, তাই তদন্ত সঠিক হয়নি। মিলর্ড, আমি বলতে চাই ঘটনা যা ঘটেছে তার তদন্ত না হয়ে তদন্ত হয়েছে অন্য বিষয়ের। ইয়োর অনার, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করছেন আসামি কর্তৃক মিস রিনাকে ধর্ষণ করা হয়নি? জি, স্বীকার করছি। মাননীয় আদালত, আমার আর্জি পয়েন্টটি নোট করা হোক। নোটেড। থ্যাংক ইউ। এক্সকিউজ মি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সাদেক আলী খান, আপনার কাছে আমি জানতে চাইছি আমাদের দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলা এবং অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ কাউকে হত্যা করার চেষ্টা করলে এবং তা যদি আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাহলে সে আসামির কি সাজা হতে পারে? ধর্ষণ মামলার সাজা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং অ্যাটেম্পট টু মার্ডার মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মিলর্ড, আমি এখন তাহলে আসল ঘটনাতেই ফিরে যাচ্ছি। তাই করুন। মিলর্ড, আমার মক্কেল মিস রিনার সাথে আসামি নাদের খানের প্রেম ছিল। সেই সুবাদে তিনি আমার মক্কেলকে বিয়ের প্রস্তাবও দেন। এক পর্যায়ে মিস রিনা বিয়েতে রাজিও হন। পরক্ষণেই মিস রিনা জানতে পারেন নাদের খান বিবাহিত। মিস রিনা তার দেওয়া ওয়াদা প্রত্যাখ্যান করে নেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে যায় নাদের খান। মিলর্ড, ঘটনার দিন আসামি নাদের মিস রিনাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে বলপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়েছিল। তখন রিনা তার ইজ্জত বাঁচাবার জন্য বাধা দেয়। নাদের তখন এমন ভাবে চিৎকার করে ধমক দিয়েছিল যে সাথে সাথে রিনার কানের পর্দা ফেটে যায়, যে কারণে রিনা এখন কানে শুনতে পর্যন্ত পায় না। মিথ্যে মহামান্য আদালত, মিথ্যে। আমি তখন কোনো চিৎকার করিনি। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট মিলর্ড। নোটেড। আসামি নাদের খান যেভাবে চিৎকার করে ধমক দিয়ে কানের পর্দা ফাটিয়ে শারীরিক নির্যাতন করেছে, এতে একটি অসহায় অবলা নারীর মৃত্যু হতে পারত। অর্থাৎ নাদের খান মিস রিনাকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। দ্যাট মিন অ্যাটেম্পট টু মার্ডার, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ইয়েস মিলর্ড, আসামি নাদের খানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কামনা করছি। না না, আমি তাকে খুন করতে চাই নাই। আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছি। আমি তাকে খুন করতে চাই নাই। না, সব মিথ্যে, সব মিথ্যে। শেষ করুন সব।
অর্ডার, অর্ডার। রিনা ধর্ষণ মামলার পুনর্জেরা ও বিচক্ষণ ব্যারিস্টার মামুনের কৌশলগত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হলো যে নাদের খান বলপূর্বক রিনার ইজ্জত কেড়ে নিয়েছে। তাই আদালত এই মামলার অভিযুক্ত আসামি নাদের খানকে বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আমার মেয়েটাই রায় শুনে হয়তো বাঁচবে, নয়তো সে নিশ্চিত আত্মহত্যা করত। বলো বাবা, তুমি কি চাও? আমি কিছুই চাই না, শুধু দোয়া চাই। তাছাড়া এক ভাই তার বোনের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ভাইয়া, আজ তুমি যা দেখালে বাবা, এ তো সবেমাত্র শুরু। দোয়া করবেন যেন সৎ পথে থেকে সততার সাথে কাজ করতে পারি। আসি। এই যে মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, রায় ঘোষণা শেষ না হতে চলে এলেন। আজ পর্যন্ত এই আদালতে আমার বিরুদ্ধে কোন আইনজীবী লড়তে সাহস পাইনি। আদালতে লড়াই করবে কি করে? আপনার একমাত্র পুত্রকে গুন্ডা বানিয়েছেন। কেউ আদালতে লড়াই করতে আসতে চাইলে পথে সেই গুন্ডা দিয়ে বাধা দেওয়া হয়। যেমন করে আজকে মামলার বাদী পক্ষে উকিলকে আসতে দেওয়া হয়নি। তবে আমি কি করে এলাম, কি আমার পরিচয় জানতে চাইলেন না মিস্টার সাদেক আলী খান? কে তুই? Don't say তুই, Mr. Khan. As a lawyer, you should learn how to behave with the honorable barrister. Remember, my name is Barrister Mamun Rashid Mamun. মামুন? কোন মামুন? জনতার হাতের মার থেকে রক্ষা পাবার জন্য, বংশের ইজ্জত রক্ষা করবার জন্য যে মাঝির কন্যাকে আপনার ওই কুলাঙ্গার পুত্রের পুত্রবধূ করে খান বাড়ির খান মজলিসে উঠিয়েছিলেন, আমি সেই জয়নাল মাঝির ছেলে মামুন। কি? মাঝির ছেলে ব্যারিস্টার? ইয়েস, ইয়েস, আই এম এ সান অফ এ মাঝি। ব্যারিস্টার হয়েও গর্ব আর অহংকার করে বলছি, আমি মাঝির ছেলে ব্যারিস্টার। আমি ব্যারিস্টার হয়েছি শুধু আপনার প্রতিপক্ষ হয়ে আইনি লড়াই করবার জন্য। আমি দেখতে চাই আইনি বিষয় আপনার কত ক্রিমিনালি বুদ্ধি আছে। দুলাভাই ছেলেতে নয় যেন পিচ্ছু, যে কোনো মুহূর্তে আল বসিয়ে দিতে পারে। আমাদেরকে সাবধান। চাচা, আজ রিনা ধর্ষণ মামলার আমি বাদীপক্ষের আইনজীবী হয়ে সুন্দর একটি নাটক সাজিয়ে ওই নাদের খানের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের রায় করিয়েছি। মামুন, তাতে কষ্টের কিছু নেই। এই সমাজে খারাপ লোকদের এইভাবে সাজা হলে নিরীহ লোকগুলো একদিকে যেমন রক্ষা পাবে, অন্যদিকে যারা অপরাধ কাজের সাথে লিপ্ত তারাই দৃষ্টান্ত দেখে হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে। ভাইয়া, হাই মামুন ভাইয়া, তুমি কেমন আছো? কেমন ছিলে? কখন আসলে? আরে বাবা, ভালো আছি, ভালো ছিলাম, আসছি এই মাত্র। তারপর বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানো ভাইয়া, এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ভেরি গুড, আমি সব জানি। চাচা, বল বাবা। পারুল কিন্তু বেশ বড় হয়েছে, ওকে এবার বিয়ে দিতে হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো, বুঝতে পেরেছি। ভাবি এসে যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখে, তারই জন্য এই ব্যবস্থা করছো। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিচ্ছি তোকে বাড়ির থেকে কখনোই তাড়াবো না। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি। মা, জলদি ভিতরে চলো, ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে না? চলো। আনন্দে সব ভুলেই গিয়েছিল। চলো। চল মা, চলো। চাচা, খুশি বুবু কেমন আছে? খুব সুখে আছে। সুখের বোঝা বইতে না পেরে খুশি এখন পাগল প্রায়। আমার ভাই মামুন আপনি গোপলা নাদের খান্ডে জেলে পাঠাইছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না আপনি কই না। যেই পোলাটা 11 বছর আগে ময়রা মাটির সাথে মিশা গেছে। এই, তোর ভাই মরেনি,
তবে অনেক আগেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে আজ কষ্ট করে প্রথম পরাজয়ের ইতিহাস ডায়েরিতে লিখতে হতো না। আপনারা সত্যি করে কন্ত যে মামুন ব্যারিস্টারের কথা কইতেছেন সত্যি কি সে আমার ভাই মামুন? দেখো দেখো, এই মাঝির মেয়ে একদিকে পাগলামি করছে, অন্যদিকে জানতে চায় ব্যারিস্টার মামুন ওর ভাই কিনা। বহুবার বলেছি এই আপদকে গলা টিপে মেরে ফেলো, আর দুর্ভোগ পোয়াতে হবে না। না, এলো না। আবার নির্বাচন এলে প্রতিপক্ষ ওয়ালে পোস্টার লাগাবে, জয়নাল মাঝির মেয়ে খুশি হত্যার বিচার চাই। তখন তুমি আবার ফেল করবে। হ্যাঁ, আমি একদিন হলো তোমাকে এই এলাকার এমপি দেখতে চাই। হবে না, হবে না। যে মানুষ গরিব বুকে জড়ায় ধরতে পারে না, ঘৃণা করে, অন্য মানুষের ভালো চায় না, আল্লাহ তাআলাও তার ভালো চাইতে পারে না। কারণ গরিব ধনী উভয় আল্লাহর সৃষ্টি। হযরত আলী, জি দুলাভাই। আমার চাবুকটা নিয়ে আয়। আজ তোমারে মারলে মাদা দিমু না, শুধুই কান্দু। কারণ আমার স্বামী জেলে যাওয়ার সংবাদ পাইয়া এখনো কাঁদতে পারি নাই। ভালোবাসার মানুষটারে অনেকদিন দেখতে পামু না, কাছে পামু না, সেবা করতে পারুম না। আমার ভাইয়ের কথা যখন শুনছি তখন একটা গান ধরি, দেখি আহে কিনা। নাইয়ারে নায়র নিতে আইসা কুন্দুরে যাও চইলা ভাটির দেশে ভাইজান থাকে। নায়র নিতে কইও তারে। কে তুই? অন্যায় অত্যাচার রুখে দাঁড়াতে, প্রতিহত করতে, জ্বলন্ত আগুনের ফুলকে এক মানব সন্তান, অশান্ত ঝড়কে শান্ত করতে হিমালয়ের মতো এক পাহাড়, অন্যায় অত্যাচারকে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করব। সুদূর নেপাল থেকে হিমালয় পর্বত সাথে নিয়ে এসেছি অশান্ত ঝড়কে শান্ত করতে। এখানে কি চাস? এক রোগিণীকে রোগ মুক্ত করতে, তাকে প্রাণে বাঁচাতে, বর্তমান পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এখানে এসেছি। দেখুন, এইটা আমাদের পারিবারিক বিষয়। একটি পরিবার সমাজেরই একটি অংশ। একজন অসামাজিক মানুষ সমাজে যা খুশি তাই করতে চাইবে, নেভার, তা কখনোই হতে পারে না। তাহলে কি করতে হবে? আপনারা যদি দাবি করেন আপনারাও সামাজিক মানুষ, তাহলে সমাজের অন্য 5 জন যা করছে আপনাদেরকেও তাই করতে হবে। যদি না করি তাহলে বুবু, আমার বাবু করে ডাকলো। বুবু, আমি কে তুমি? তোমার ছোট ভাই মামুনের আত্মা। কিন্তু ওরা যে কইল তুই বাইসা আসস, ওই রাজাস নাই। আমি যদি বেঁচে থাকতাম
তাহলে কি 11 বছরের মধ্যে একবারও আমার বুবুর খবর না নিয়ে পারতাম? না, তা পারতি না, এই বিশ্বাস আমার আছে। বুবুরে, মামুন, সত্যিকারে তুই আমারে ভালোবাসো। তুই যে আমার একমাত্র বুবু, তুই ছাড়া আমার আর কে আছে? তুই একটা সত্যি কথা কইছস। বুবু, তাহলে চল, তুই আমার সাথে যাবি। মাতৃভাষা বাংলা হোক, এই আন্দোলনে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন জীবন দিয়েছে এই বাংলা ভাষার জন্যই, অথচ বাংলার মাটিতে বসে গাল দেবেন ইংরেজিতে? না না, সেটা ঠিক না। গালি বাংলাতেই হওয়া উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আপনার কাছে শিখতে হবে না। নীতিবাক্য তো আর আমি লিখিনি, লিখেছেন পণ্ডিত ব্যক্তিরা। তাই আমার মনে হয় সব শিক্ষিত লোকেরই এই উপদেশ মেনে চলা উচিত। দেখুন, আপনার কাছে জ্ঞান নিতে আদালতে আসিনি। আমি এই আদালতের একজন সাব জজ। যদি মনে করেন কাজটা ভুল হয়েছে, সরি বলে চলে যান। আর তা না করলে বার সমিতিতে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হব। অভিযোগ দেওয়াটাই ভালো হবে। কি নাম আপনার? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। ব্যারিস্টার মামুন? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করে নিচ্ছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, যা তিনি ঔষধের বোতল বলে বোঝাতে চাচ্ছেন। মিলর্ড, মিলর্ড, আসামি শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, একথা সত্য, কিন্তু বোতলে বিষ ছিল না মিলর্ড। আপনি কি এই মামলায় নিযুক্ত আইনজীবী? ইয়েস, আমি আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী। এতক্ষণ আদালতে আমার হয়ে যিনি যুক্তি দেখিয়েছেন তিনি আমার অধীনস্থ জুনিয়র আইনজীবী। আমাকে ডেইলি অনেকগুলো মামলা করতে হয় বলে প্রথমত জুনিয়ররাই দেখে থাকেন। মাননীয় আদালত, প্রখ্যাত তরুণ আইনজীবী ব্যারিস্টার মামুন স্বীকার করেছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, তবে বোতলে যা ছিল সেটা বিষ নয় বলে তিনি প্রমাণ করতে চাচ্ছেন। ঠিক তাই মাননীয় আদালত। মাননীয় আদালত, ওই বোতলে যা ছিল তা যে বিষ তা রাসায়নিক টেস্টে প্রমাণিত হয়েছে। আদালতে তার রিপোর্ট কপিও জমা দেওয়া হয়েছে। মাননীয় আদালতের কাছে আমার আর কোনো বক্তব্য নেই। ন্যায় বিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। মিলর্ড, এদেশে অহরহ মিথ্যে রিপোর্ট বানিয়ে আদালতে দাখিল করে সত্যকে মিথ্যে বানিয়ে ন্যায় বিচারকে বিঘ্নিত করছে। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব রাসায়নিক রিপোর্টটিকে আদালত যেন নথিভুক্ত না করে। কোনটা নথিভুক্ত হবে আর কোনটা নথিভুক্ত হবে না, আদালত সে ব্যাপারে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আদালতের কথাবার্তা শুনে আমি সন্দিহান। হয়তোবা আই উইল নট গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। তাই মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিতে অনুরোধ জানাচ্ছি। ব্যারিস্টার মামুন, আদালত আপনাকে নিশ্চয়তা দিচ্ছে, ইউ উইল গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। থ্যাঙ্কস মিলর্ড। তাহলে আমি আমার আবেদনটি উইথড্র করে নিচ্ছি। ওকে ব্যারিস্টার মামুন, ইউ মে প্রসিড অন। মিলর্ড, এই মামলাটির সাথে সম্পৃক্ত বিষের বোতলটি আমি একটু দেখতে চাই। মিলর্ড, রাসায়নিক টেস্টে পেয়েছে যে এই বোতলে আছে বিষাক্ত বিষ, যা মানুষ বা পশু খেলে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা এই মামলার বাদীকেও খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু খাওয়াতে পারেনি। তাতেই তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তাই না বিজ্ঞ আইনজীবী? ইয়েস, সত্য ঘটনা। মাননীয় আদালত, আমি আপনার সামনে, এই আদালতের সামনে এই বোতলের বিষ খেয়ে ফেলবো। যদি 5 মিনিটের মধ্যে মরে না যায় তাহলে আমরা কি ধরে নিতে পারি না এই বোতলে বিষ নেই, আছে কাশির ঔষধ? মাননীয় আদালত, 5 মিনিট দরকার নেই, মাত্র 1 মিনিটের ব্যবধানে বুঝতে পারা যাবে ওই বোতলে রাখা আছে বিষাক্ত বিষ। ওকে মাননীয় আদালত, আমি তাহলে আপনার সামনে বিষ খেয়ে নিচ্ছি। আপনারা ঘড়ি দেখে সময় দেখুন।
মাননীয় আদালত 1.5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। এতে কি প্রতীয়মান হয় না যে এই বোতলে বিষ ছিল না, ছিল কাশির ওষুধ? দ্যাটস অল ইওর অনার। ব্যারিস্টার মামুন আদালতের সামনে প্রত্যক্ষভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে আসামি শমশের হাওলাদারের রুমে যে বোতলটি ছিল তাতে বিষ ছিল না, ছিল ঔষধ। তাই আদালত আসামি শমশের হাওলাদারকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলর্ড। ভুল। ভুল? কে আপনি? গোলাপের তোড়া দিয়ে মুখ ঢেকে আছেন, প্লিজ গোলাপের তোড়াটা সরিয়ে নিন। আপনি অসময় গোলাপ ফুলের তোড়া নিয়ে আমার বাড়িতে? বাড়িতে আসতে বাধা আছে কি? বাধা নেই, তবে চিন্তা করছি কথা বলতে গিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায় কিনা। এটা আদালত নয়, বাড়ি। আদালতের কাজ আদালতে, আর বাড়ির কাজ বাড়িতে। তা অবশ্য ঠিক বলেছেন, তবে বাড়িতে তিনিই আসেন যার সাথে আত্মীয়তা বা হৃদয়ের সম্পর্ক থাকে। তোমার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি সিটি কলেজের ছাত্রী বিনা। বিনা? তুমি যখন ফাইনাল ইয়ারে প্রথম দেখা রিকশায় উঠতে গিয়ে, বলতে পারো গতকালকের আদালতের করিডোরের ঘটনার মতো। মামুন, তুমি কি সে কথা মনে করতে পেরে হাসছো নাকি উপহাস করছো? সত্যি করে খুলে বলো, নইলে আমি চললাম। আরে দাঁড়াও দাঁড়াও, সব মনে পড়েছে। প্রথমে তো তুমি স্বীকারই করতে চাওনি যে ভুলটা ছিল তোমার, এবং সে ভুলটা ছিল বড় একটি ভুল। পরে অবশ্য তুমি সহ তোমার বান্ধবীরা মিলে হোস্টেলে গিয়ে ভুল স্বীকার করে আমার রুমের মধ্যে বড় একটি গোলাপ রেখে তার পাশাপাশি সাদা কাগজে লিখেছিলে, সুন্দর একটি ফুল আর বড় একটি ভুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ফুলে। তোমার কথা বাহিরে গেলে তোমারই ক্ষতি হবে, কারণ আমার মাঝে এখন চীনের আশ্রয় হয়েছে। চীন তোমাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে ছেড়ে দেবে, তাতে সে আনন্দ পাবে, আর সে আনন্দ পেলে তোমার স্বামী জেল থেকে ছাড়া পাবে। আমার ছেড়ে দেন, না আমি কিন্তু ধিক্কার দেবো। কোনো লাভ হবে না, তোমার শ্বশুর শাশুড়ি সব জেনেই তোমাকে এখানে পাঠিয়েছে। কে তুই? তোর চীনের বাপ। বুঝছি, শেষ পর্যন্ত তুই এই পোশাক পরতে বাধ্য হলি। আমি যা করছি সবই আমার স্বামীর জন্য করছি। বুকে হাত দিয়ে বলতো, তোর স্বামীকে দিয়ে একদিনের জন্য তুই সুখী হতে পেরেছিস? তোকে কি দিয়েছে? না দিয়েছে সুখ, না দিয়েছে শান্তি, না দিয়েছে স্ত্রীর মর্যাদা। চল, এখন এই মুহূর্তে তুই আমার সঙ্গে যাবি। চল। আরে ভাই, স্বামীর বাড়ি সাইরা
আমি কোথাও যাবো না। কেন যাবি না? কিসের জন্য যাবি না? মরতে হয়, স্বামীর বাড়িতেই মরবো। তুই মরে গেলে এই দুনিয়াতে আমার যে আর আপন বলতে কেউ থাকবে না রে। কে তোর আপন? আমি? অসম্ভব। বুবু, খবরদার, ওই মুখে কখনো তুই আমার বুবু করে ডাকবি না। আজ যদি আমার মামুন বাচ্চা থাকতো, তাহলে ও আমার কোনোদিন এত কষ্ট দিতে পারতো না। পারতো না। বুবু, বুবু রে। আমি এখন গিয়ে ফকির বাবারে কমু, সত্যি তুমি যদি আমার স্বামীর জেল থেকে ছাড়াই আনতে পারো, তাহলে বিনিময়ে আমি আমার দেহ তোমার কাছে উজাড় করে দিব। না রে বুবু, না। তুই এ কথা বলে আমার ভেতরে জ্বলন্ত আগুনকে আর নাড়া দিস নে বুবু, নাড়া দিস নে। আগামীকালে তোর স্বামীকে আমি জামিনে বের করে নেব। মামলার আসামি নাদের আলীর 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করা হলো। মামু, এতদিন জেলে থাইকা গলা শুকায় গেছে, জিব্বায় পানি নাই। হবাইক না, চলো কোনো বারে গিয়া জিব্বাটারে ভিজাই আসি। বিনামা, বাড়িটা তোর কেমন লাগলো? ভালো। এ বাড়িটা আমি তোর জন্য কিনেছি। আমার থাকার জন্য এত বড় বাড়ি কি দরকার ছিল বাবা? বর্তমান যুগে যৌতুক প্রথা খুবই নিন্দনীয়, তাই আমাদের মেয়েকে বিয়ের আগেই বাড়ি কিনে দিলাম। যাতে বিয়ের পরে কেউ বলতে না পারে সাথে কালী উকিলের মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছে ঢাকার একটা বিশাল বাড়ি। তাছাড়া তুই তো আমাদের গ্রামের বাড়িতে কখনো সম্পত্তির ভাগ আনতে যাবি না, তাই বাবা হিসাব করেই তোকে এই বাড়িটা ক্রয় করে দিয়েছে। ছোটবেলার মতন স্বার্থপরতার গন্ধ পাচ্ছি কিন্তু ভাইয়া। কি বললি মা? আমি স্বার্থপর? হ্যাঁ, কিছুটা। মা, তুমি শুনলে বিনা কি বললো? নাদের চুপ থাকতো। আজ একটা শুভ দিনে তোরা 2 ভাই বোন ছোটবেলার মতো ঝগড়া করছিস কেন? আমি করলাম কোথায়? ইচ্ছে করে তোমাদের আদরের মেয়ে খুশির মতো পাগলামো করছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খুশি ভাবির কথা। মা, খুশি ভাবি কেমন আছে? ভালো, খুব ভালো আছে। মা, তুমি এভাবে বলছো কেন? দেখেছো বাবা? একটা মাঝির মেয়ে কেমন আছে ও নিয়ে তোকে ভাবতে হবে না। শোনো বিনার মা, ঘরে যাও, কিছু রান্না বান্না করো, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যেতে হবে, জরুরি কাজ আছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমরা মা মেয়ে মিলে সব ব্যবস্থা করছি। চল মা। চলো। ভাইগনা, তোর বাবা বাড়িটা কিনেছে বড় সুন্দর রে। হ্যাঁ, আচ্ছা, এবার বলো তো কোন কথা বলার জন্য আমাকে ফোন না করে সোজা চলে এলে? আজ আমার বাবা মা আমার নামে একটা বাড়ি কিনে সেই বাড়িটি সাজিয়ে গুছিয়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। আমি চাই আমার এই নতুন বাড়ির প্রথম মেহমান হবে তুমি। হ্যাঁ? তুমি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ওই বাড়িতে যাচ্ছি না। মানে আজ রাতে আমার একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আগামীকাল আদালত থেকে বাসায় না এসে সোজা তোমার বাড়িতে যাব। এসো, এই হচ্ছে আমার বাড়ি। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বিনা, সত্যি আঙ্কেলের রুচি আছে। মামুন, জাস্ট 2 মিনিট, তুমি একটু বসো, আমি কিচেনে যাবো আর আসবো। বিনা, কিছু বলবে? ওয়ালে ঝুলানো ছবির লোকটিকে। ও মাই গড, জয়দেবপুর জেলার প্রখ্যাত আইনজীবী সাদেক আলী খান। কি ব্যাপার মামুন? আমার বাবার ছবি দেখে তোমার চেহারাটা যেন কেমন হয়ে গেল। আমার বাবাকে তুমি চেনো? তোমায় দেখে আমার মৃত বাবা মার কথা মনে পড়ে গেল। সরি মামুন, আমি বুঝতে পারিনি। তুমি বসো, আমি আসছি। যে সাদেক উকিল তোমাদের বিষ খাওয়াতে বাধ্য করেছিল, তোমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল,
তার মেয়ের সাথে আমার প্রেম হতে পারে না। যদি আমি স্বপ্নেও জানতাম, তাহলে আমি বিনার দিকে ফিরে তাকাতাম না। তাকানো তো দূরের কথা, ওর আশেপাশেও যেতাম না। আমি ব্যারিস্টারে পড়েছি ওই সাদেক উকিলের সাথে আইনি লড়াই করার জন্য। ওই সাদেক উকিল জীবনের যতগুলো মিথ্যে মামলাকে আদালতে কৌশলে সত্য বানিয়ে জয়ী হয়ে নাম করা উকিল হয়েছে, তার দ্বিগুণ মামলায় তাকে পরাজিত করে জনসম্মুখে প্রমাণ করে দিতে চাই আইনি পেশা শুধু মিথ্যেকে সত্য বানানোর জন্য তৈরি হয়নি। সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে প্রমাণ করে কষ্ট আর দুঃখ দিয়েছে। যখন সুযোগ পেয়েছি তখন বিনার প্রেমকে প্রত্যাখ্যান না করে সাদরে গ্রহণ করব। সাদেক উকিল কখনোই আমাদের প্রেমকে মেনে নেবে না। দুঃখে কষ্টে চলতে থাকবে, আমিও চালাতে থাকবো। বুঝতে পারবে মেয়ের কষ্টে বাবা হৃদয় কতটা চলতে থাকে। বুয়া, জি স্যার। বুয়া দেখো না কে হর্ন বাজাচ্ছে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাহেব কোথায়? ঘরে আছে। গত রাতে কিছু না খেয়ে মুখটাকে পেঁচার মতন করে চলে আসার কারণটা জানতে পারি কি? শরীর মন ভালো ছিল না বলে চলে এসেছি। ইস মামুন, তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। মানে তুমি গত রাতে মদ খেয়েছো? মামুন, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি জলদি ড্রেস পরিবর্তন করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব। মামুন, মামুন, সর্বকালের শ্রেষ্ঠ লয়ার সামান্য সময়ের মধ্যে কি আইনটা বের করে ফেললো। এই জন্যই কি এত স্বল্প সময়ের মধ্যে এত ওই মামুন ওর চেম্বারে আছে। আপনারা রেডি হন, আমি আধ ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আসছি। মামুন, চাচা বসুন। কখন এলেন? এলাম আর কোথায়, এত বড় বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। চাচা আপনাকে খুব উল্লাসিত মনে হচ্ছে। খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তোকেই নির্বাচন অবশ্যই প্রার্থী হতে হবে। হ্যাঁ চাচা, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই সাদেক খানের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই নির্বাচনে তোকে অবশ্যই জয়ী হতে হবে। এলাকার কোন লোককে সাহায্য সহযোগিতা না করে বাপ ছেলে মিলে যে অন্যায় অত্যাচারে দুর্গ গড়ে তুলেছে সেই ভিত ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। চাচা, আপনি আমার হাতকে শক্তিশালী করে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণকে নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিন। চাচা, সকলকে শুধু একটি কথাই বলবেন, আমি জন্মল্লাহ, আমি নির্বাচনে জয়ী হলে ওদের দুঃখ লাঘব করে ওই অত্যাচারী সাদেক খানের 12টা বাজিয়ে এলাকায় দিন রাত আমার লোকজনকে অস্ত্র দিয়ে পাহারায় রেখেছি। দেখা মাত্রই গুলি? ফজর আলী, আগামীকাল আদালতে যাওয়ার সময় ওই ছদ্মবেশীকে সন্দেহ করে মামুন ব্যারিস্টারের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তোরা সবাই সাবধানে থাকবে। চাচা, আপনি এসব কি বলছেন? আর আমি ছদ্মবেশ নিয়ে ওদের মারধর করতে যাব কেন? মামুন, সাদেক উকিল থানায় এসে আজ তোর বিরুদ্ধে একটা ডায়েরি করেছে। হোয়াট? রফিক থানা থেকে এসে এ কথা আমাকে জানালো। তাছাড়া এ বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও চলছে। এসব নিয়ে আপনি কিছুই ভাববেন না। আমি চেষ্টা চালাচ্ছি কি করে সাদেক উকিলকে আইনি লড়াই পরাজিত করা যায়। কেন? বিনা, যে আশা নিয়ে তোমাকে জীবন সাথী করে ঘর বাঁধবো, সে আশা আমার জীবনও পূরণ হবে না। কেন? তুমি তো জানো
আমার বাবা মার মৃত্যুর পর আমি মানুষ হয়েছি দুঃসম্পর্ক এক চাচার কাছে, যিনি আমাকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মুখে শুনেছি। আজ থেকে 5-6 দিন আগে চাচাকে বললাম বিনা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তোমার প্রস্তাব শুনে তিনি কি বললেন? তিনি বললেন, মামুন, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পড়িয়েছি শুধু একটি শর্ত সাপেক্ষে। আমি জানতে চাইলাম কি সেই শর্ত? কি সেই শর্ত? যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, সেহেতু নিশ্চয়ই তিনি বললেন তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে, এই তো? না, তিনি সে কথাও বললেন না। বললেন, তুমি জীবনে যাকে বিয়ে করবে তাকে অবশ্যই নাচ গান অভিনয় জানতে হবে। এক কথায় তোমার স্ত্রী হবে সংস্কৃতি মনা। আমি তোমার চাচার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করে দিতে প্রস্তুত যে আমি একজন সংস্কৃতি মনা। তুমি সব কি বলছো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ বিনা, আমাকে বাঁচালে। ওয়েট, চাচার লেখা একটা নাটকের স্ক্রিপ্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার বিশ্বাস ইন্টারভিউ নিলে এই স্ক্রিপ্ট দিয়ে নেবে। চলো রিহার্সেল দেবে। চলো। বিনা, একজন বিচারক হয়ে তুমি অসাধারণ অভিনয় করেছো। বিচারক আমি আদালতে, তোমার জীবনে আমি শুধু বিনা হয়ে থাকতে চাই। কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? আগামীকাল সন্ধ্যায় আমার জন্মদিন, তুমি না এলে আমি কিন্তু কেক কাটবো না। বিনা, আমি এলে কিন্তু আমাদের ভালোবাসার কথা জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ হয়ে যাবে। প্রকাশ পাক, এটাই তো আমি চাই। ঠিক আছে, আমি আসবো। লক্ষ্মীটি, শুভরাত্রি। বিনা, তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের কথায় কর্ণপাত না করে কারোর জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ ভাইয়া, আমি একজনের অপেক্ষায় আছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামুন। তোমার এত দেরি? আর বলো না, শুধু মামলা আর মামলা, মক্কেল আর মক্কেল, এত করে বলি আর নতুন মামলা নেব না, তারপরেও মানুষের অনুরোধে নিতে হয়। বিনা, বাবা, ওর সাথে তোর কতদিনের পরিচয়? অনেক দিনের। তোর সাথে ওর কতদিনের পরিচয় তা আমার জানার প্রয়োজন নেই। তোর পরিচিত লোকটি কি বল, যদি পরিবেশ নষ্ট করতে না চায় তাহলে স্থান ত্যাগ করতে। ভাইয়া, মামুন আমার আমন্ত্রিত অতিথি। বিনা, আমরা যাকে পছন্দ করি না তাকে আমন্ত্রণ করলেই যে আমরা অতিথি হিসেবে মেনে নেব, তুই ভাবলি কি করে? বাবা, তুমিও একই কথা বলছো? একটা মাঝির ছেলে খান বংশের মেয়ের সাথে সম্পর্ক করার সাহস পেল কি করে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। বাবা, মামুনকে তোমার কিছু বলার অধিকার নেই। বিনা, আমাদের অধিকারের কোনো সীমাবদ্ধতা নেই, তাই তোর মেহমানকে বল এই মুহূর্তে এখান থেকে চলে যেতে। বিনা, আমি যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এমন পরিস্থিতি হবে তাহলে আমি আসতাম না। মামুন, দাঁড়াও মামুন, দাঁড়াও দাঁড়াও মামুন, আমার কথা শুনে যাও। মামুন, এই! মামুন, এদিকে আয়। আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। Shut up! মাসির মেয়ে, তোর কারণে আজ আমার সব শেষ। তোর ভাই মামুন আমার বোন বিনার দিকে হাত বাড়িয়েছে, ভালোবাসার হাত। একজন অন্যজনের ভালোবাসা কি পাপ? হ্যাঁ, পাপ! অবশ্যই পাপ।
আয় বাবু আয়, বস, হ্যাঁ বস। বাবু, আমি তোর ছোট ভাই মামুন। কি কইলি? তুই আমার ভাই মামুন? হ্যাঁ বাবু। বাবু, তোর মনে পড়ে বাবা মাকে সহ ওই নাদেরকে নিয়ে তুই যখন বড় বড় মাছ, খাসি, মিষ্টি নিয়ে আসলি, আমি খুশিতে এলাকার লোকজন ডেকে এনে দেখিয়ে বলেছিলাম আমার বাবু কত সুখে আছে। ওই ঘুমটা ঠিক করো না। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোর সাথে আমার শেষ দেখা। বাবা মা লাশ যখন দাফন করতে দিয়ে যায়, ওই পাষণ্ড নাদের আত্মার মা তোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, তুই শুধু চিৎকার করে মামুন মামুন, আমার ভাই মামুন বলে চিৎকার করছিলে। মনে আছে বাবু? বাবু মনে আছে? মনে কর বাবু, মনে কর। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। হ্যালো মামুন। হ্যাঁ রফিক, বল কি হয়েছে? মামুন, সাদেক উকিল আজ থানায় এসেছিল। খুশিবাবুকে ওই ছদ্মবেশীর লোকটি উঠিয়ে নিয়ে গেছে বলে মামলা করতে চাইছে। কি বললি? খুশি বাবুকে উঠিয়ে নিয়ে গেছে? মামুন, তুই একটা কাজ কর, জলদি থানায় চলে আয়। আমি এক্ষুনি আসছি। আসুন স্যার। আপনি? ব্যারিস্টার মামুন রশিদ মামুন। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রফিক, আমি একটা এজাহার মামলা করবার জন্য আপনার এখানে এসেছি। ঘটনা কি এবং আসামিরা কারা একটু খুলে বলুন তো। আমার একমাত্র বোনকে অ্যাডভোকেট সাদেক আলী খানের ছেলে নাদের খানের সাথে বিবাহ দিলে দীর্ঘদিন যাবৎ তার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। বোন আমার এতদিন নীরবে সহ্য করেছে। গত পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার মামুন, আপনি কি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এলাকাবাসী সহ লোকজন, চেয়ারম্যান জানালো হয়তো আমার বোন খুশিকে হত্যা বা গুম করেছে। তাই আমি এই বিষয়ে আইনি প্রতিকার চাই। রহমত স্যার, মামলাটি নথিভুক্ত করে পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি চলুন। ওকে স্যার, আমরা ফোর্স রেডি করছি। আসো। বাচ্চা আবার ফিরে চেষ্টা। ওদিকে যাও। আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। প্রমোদ। জি স্যার। তখন সে কি হয়ে যায়?
তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। রহমত, ওদের গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। জি স্যার। বিচার চাই, বিচার চাই, খুশি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুশি হত্যার বিচার চাই, 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 ফাঁসি চাই, ফাঁসি চাই, আসামিদের নিয়ে এসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারী নির্যাতন মামলায় জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতে নেই। উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারিনা, তুই সব আদালত বিচার কার্যের জায়গা। এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। কি রে মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ, মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি। কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে আয়। এত বড় সুখের সংবাদ শুনে আমার বুকের ভিতরটা ধরপড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা। অর্ডার, অর্ডার। রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজেই এই মামলার বাদী এবং বাদী পক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতিপত্র। মিস বিনা, মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বছর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে 87 এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি। তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত, যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনে বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে। আজ রাতে
আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত পাশ করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর। ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি। আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়। সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলন, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা আমাকে বিষ পান করিয়ে হত্যা করেছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক। সবই জিন্দা বাবার দোয়া। আমি ধ্যানে বসে আপনাদের বিপদ দেখতে পেয়ে ছুটে এলাম। ধন্যবাদ আপনাকে নাদের। এই সেই আধ্যাত্মিক পীর। পীর চাচা, জেল থেকে ছাড়াতে আপনি সাহায্য করেছিলেন? আমি নগণ্য মানুষ, সবই জিন্দা বাবার দোয়া। বাবা নাদের, আমি আর হাজতে যেতে চাই না। ওখানে খুব কষ্ট, মনে হয় দোজখখানা। আজ আমি তোমাদের আমার আস্তানায় নিয়ে যাব। ওখানে পুলিশের বাবাও তোমাদের খুঁজে পাবে না। তারপর শুরু করব আমার খেলা। ভাগ্যের নাদের, খেলার শুরুতেই ওই মাঝির ছেলে মামুনকে মেরে ফেলতে হবে। জিন্দা চাচা, মারুন শালাকে। ওই জিন্দা বাবা, আরে যান।
না বাবা, বুয়া। ওদের নিয়ে যাও। আপনি একটা ভণ্ড, কোনো পাওয়ার নাই। আপনার জন্য এখন জেল থাকতে হবে। চলেন যাই। চলো যান বাসাই, বাড়ি বাড়ি। বেটি ধরছে, বেটি। সারা জীবন ভণ্ডামি করেছিস, আজ ভণ্ডামির মজা তোদেরকে বুঝিয়ে দেব। কারণ তুমি রফিক, আজ তোমার কাজ আমি করেছি। মানে বুঝলে না? তুমি সারাদিন বাসা যাওনি বলে তোমাকে খুঁজতে এসে দেখলাম ডিসুম ডিসুম হচ্ছে, আর আমিও ডিসুম ডিসুম শুরু করে দিলাম। মামুন কোথায়? চলো আমার সাথে। চলো। ধর্মের চাবি আপনিতেই খোরে, সেই জন্য তোর গলায় আজ ফাঁসির তৈরি। মামুন, তুই মনে করছিস আমার স্বামী এবং শ্বশুরের মায়েরা বাবা মায়ের হত্যার প্রতিশোধ দিবি? বাবু, এ তুই কি করলি? তুই ছোট ভাই হয়েও বড় বোনের জন্য অনেক কিছু করছিস, এর জন্য আমি তোর কাছে ঋণী। ছোট ভাই? মামুন, বাবা মার কবর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে সাদেক খান তাদেরকে বিষ পান করতে বাধ্য করেছিল, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। কিন্তু তুই আমার একমাত্র বোন হয়ে তাকে বাঁচিয়ে দিলি। বাঙালি মেয়ের জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ের পর পরমাত্মী হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি। তাই আমার চোখের সামনে তাদের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না।